দৌড়তে দৌড়তে সময় থাকতে দৌড়তে মাথায় একটা গামছা বাইন্ধা যেমনে পারো দৌড়তে জীবনটারে বাজি রেখা ঘোড়ার মতো দৌড়তে 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 সংফলাইয়া দৌড়তে ধরতে পারলে খবর আছে মামা কইরাম দৌড়তে আল্লাহর কাছে ডান্ডা রেখা তোমরা মিছা দৌড়তে তুই কে আর কে আমার লোকে কালতে আমি হইলাম মুরুদা হাত তাই আমার গান হয়ে ছোটবেলা কাহিনী সব তো আমার মনে নাই মনে আছে বাপে খালি কথা দিয়া ফিরে নাই যুদ্ধ করে বাইকে আসি আমার কোনো দুঃখ নাই এই জগতে কাকু সে থাকার কোনো দাবি নাই উইয়া গেলে আরো বিপদ আল্লাহ থেকে রেহাই নাই বাজারে যাই কইয়া গেল ফিরবো করলো বিকালে বছরের পর বছর গেল খুশমুদারি মুখানে ধোকা দিয়া গেছে চইলা বিশ্ব বড় বেইমানে সামনে যেদিন পাইবো চলে রোজা শোরের ময়দানে বাকি লোকে পুঁতা রাখুন ভাবছেন আমি তোমারে মনে করছো পাইসা গেছো বিপদ থেকে রেহাই পাইছো পরিবারের রাস্তায় রেখা নতুন কইরা ঘর বানাইছো কথা সুখে থাকো একটা কথা মনে রাখো তোমার দেওয়া কষ্ট একদিন তোমার বুকে লাথি মারবো আর বসি দেখতে যাইবো চলো ইয়া হাতা করবো তখন ঠিকই রেখা আসা দিনের কথা মনে করবো দৌড়তে দৌড়তে সময় থাকতে দৌড়তে মাথায় একটা গামছা বাইন্ধা যেমনে পারো দৌড়তে জীবনটারে বাজি রেখা ঘোড়ার মতো দৌড়তে 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 সংফলাইয়া দৌড়তে ধরতে পারলে খবর আছে মামা কইরাম দৌড়তে আল্লাহর কাছে ডান্ডা রেখা তোমরা মিছা দৌড়তে তুই কে আর কে আমার লোকে কালতে আমি হইলাম মুরুদা হাত তাই আমার। শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। নতুন বাংলাদেশ এবং পুরাতন বাংলাদেশ, বাংলাদেশ তো একটাই, নতুন আর পুরাতন আমার বোধগম্য হচ্ছে না। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত থেকে ভেঙে পূর্ব এবং পশ্চিম পাকিস্তান হয় এবং পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ হয় 1971 সালে এবং সেই যুদ্ধের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে, রক্তক্ষয়ী যুদ্ধে অসংখ্য অগণিত মানুষের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু অর্জিত স্বাধীনতা এবং আমাদের ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। এখানে নতুন বাংলাদেশ বলে বাংলাদেশটাকে দ্বিখণ্ডিত করার যে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের একটা পার্ট, একটা অংশ আমাদের এই বর্তমান প্রজন্ম এবং আমরা যাদেরকে জেনজি বলছি। জেনজির থেকে আমি নিজেকে বাহিরে রাখতে চাই, কারণ আমার ভিতরে আমার দেশকে আমি দুই ভাগে বিভক্ত দেখতে চাই না। এই দেশে লড়াই সংগ্রামের মাধ্যমে এই দেশ গঠিত হয়েছে। দেশ গঠনের পরেও লড়াই সংগ্রাম, খুন, ধর্ষণ, লুটপাটের মাধ্যমে এখনও চলছে। এক সংস্থা গেলে আরেক সংস্থা আসে। আমাদের বর্তমান যে অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক যে সরকারটি আছে, তারা আগামী শনিবারে ওদের আর তর্স হচ্ছে না, আগামী শনিবারে তারা বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে তারা একটা শান্তি সমাবেশ করতে চায়, সাদা পতাকা। এখন কথা হচ্ছে যে আপনাদের শত্রুতা ভাই কার সাথে ছিল? শেখ হাসিনার সাথে ছিল, বঙ্গবন্ধুর সাথে ছিল, নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ছিল? শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এবং তার পরিবার পরিজন ব্যতীত যদি আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক এবং রাজনৈতিক সংগঠন হয় জনতার, তাহলে কিন্তু আগামী শনিবারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যক্ষ এবং পরোক্ষ যে অংশগ্রহণ সেটা থাকতে হবে। আর যদি আমাদের স্বাধীনতা বিরোধী অপশক্তি যাদেরকে বলছি, রাজাকার, আলবদর, আল শামস এবং তাদের দোসররা এবং এদেশীয় জামাত, শিবির যারা আছেন এবং অন্যান্য রাজনীতি মতাদর্শে যারা আছেন, যারা আসলে মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ হাসিনা এবং তার ভাই, ভাতিজা, ভাগিনা, আত্মীয় স্বজনের একটা সংগঠন, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ বলতে বুঝেন একটা পারিবারিক সংস্থা। তো আর আমরা বাংলাদেশের যারা আপামর জনগণ আছি, যারা স্বাধীনতা সপক্ষে, মুক্তিযুদ্ধের সপক্ষে এবং দেশ রাষ্ট্রের ভালো চাচ্ছি, তারা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একজন খেটে খাওয়া দিনমজুর, কুলি, তারপর হচ্ছে মেহনতি মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা, তারপর হচ্ছে সিএনজি চালক, ছাত্র, শিক্ষক, পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বাংলাদেশের সকল মানুষের আপামর জনতার দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো আপনাদের শত্রুতা বঙ্গবন্ধু, তার কন্যা এবং তার পরিবারের প্রতি। আপনাদের শত্রুতা বীজ বপন করেছে তৃতীয় পক্ষে যারা কাজ করছে, তৃতীয় শ্রেণীর, তারা হচ্ছে বাংলাদেশের প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীতে যারা ঢুকে গিয়েছে, স্বাধীনতা বিরোধী অপশক্তি। তারা যে বিভেদের দেয়ালটা তৈরি করেছে মানুষের সাধারণের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে একটি পারিবারিক সংস্থায় পরিণত করার পেছনে বিগত সময়গুলোতে আমি সবচেয়ে বেশি দায়ী করবো আইনশৃঙ্খলা বাহিনী সহ যে যুদ্ধবাজ, যে কনফ্লিক্টের জন্য সবসময়, ওয়ারের জন্য সবসময় রেডি থাকে যে সোলজার্স, বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী অফিসার, সেনা সদস্য, তাদের প্রত্যক্ষ ভূমিকায় আসলে প্রমাণ করতে সক্ষম হয়েছে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে অথবা সাংবাদিকতার আড়ালে কিংবা নিজেকে বুদ্ধিজীবী দাবি করে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা পারিবারিক সংস্থা এবং এই পরিবারের ভিতরে যারা থাকে তারা সবাই দুর্নীতিবাজ, লুপ্তরাজ, এরকম একটা ট্যাগ লাগিয়ে আসলে জনমনে যে আস্থা সেটা বিনষ্ট করা হয়েছে। আর আমরা সাপোর্টার হিসেবে যেটা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা পরিবার, কিন্তু এই পরিবারটা বিস্তৃতি অনেক বেশি, রক্তের সাথে এবং ব্লাড কানেক্টেড না হলেও আমরা যারা বঙ্গবন্ধুকে জাতীয় নেতা মনে করি এবং তার যে বঙ্গবন্ধু সহ তার সাথে শাহাদাত বরণ করা যে সকল নেতা কর্মী আছেন এবং বাংলাদেশ গঠনের যে বাংলাদেশের প্রথম সরকারের যে 4 জন জাতীয় নেতা, তাদেরকে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের এই যাবৎকালের সবচেয়ে পাওয়ারফুল নেতা হিসেবে আমরা মনে করি। তাদের অবদানের কারণে কিন্তু আমরা এই অর্জিত স্বাধীনতা পেয়েছি। তো এখন দেখা যাচ্ছে যে আপনারা যেগুলো করছেন, যা
করতে চাচ্ছেন আমরা বুঝে ফেলেছি। আপনারা আলটিমেটাম দিলেন 7 দিনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিশ্চিহ্ন করবেন, মামলা না থাকলেও বিনা ওয়ারেন্টে আপনারা অ্যারেস্ট করবেন, করে আপনারা একটা শান্তি চুক্তি করবেন, গোপন শান্তি চুক্তি করবেন এবং 72% ভোট আপনারা দিয়েছেন, আপনারা দাবি করছেন, আমরা তো আর দাবি করছি না, আপনারা দাবি করছেন যে 72% লোক চায় যে বাংলাদেশের সাধারণ ছাত্ররা নতুন দল গঠন করবে। এখন দেখেন, সাধারণ ছাত্ররা যদি নতুন দল গঠন করেন তাহলে সুবিধার থেকে অসুবিধা সবচেয়ে বেশি হবে। সবচেয়ে বেশি অসুবিধা হবে সন্ধ্যার পরে নাইট ক্লাবগুলোর সংখ্যা বেড়ে যাবে, মদ জুয়া এবং মাদকের আড্ডা বেড়ে যাবে। এসবের টাকা অর্জন করার জন্য মনে করেন যে দখলদারিত্ব, তারপর চাঁদাবাজি, এগুলো বেড়ে যাবে। তারপর ছাত্র সমাজ যদি দেশ গঠন করে তখন তারা পড়ালেখা থেকে সরে যাবে এবং তারা মানে যখন তখন যে কোনো কায়দায়, মানে একটা উগ্রতা সবসময় থাকে যে মানুষের টিনেজ থেকে 30 পর্যন্ত মানুষের কিন্তু মেজাজ খিটখিটে থাকে। এই খিটখিটে জাতি যখন তখন মব করবে, মানুষ হত্যা করবে, যে কোনো কিছু করবে। আর এই বয়সটার ভিতরে মানুষের ভিতরে কিন্তু লোভ লালসাই বেশি কাজ করে। দেখবেন যে 35-এর পরে অথবা 40-এর পরে কিন্তু মানুষের লোভ লালসা খুব একটা কাজ করে না, কিন্তু এই যে সময়টা টিনেজের ভিতরে যে নষ্ট হওয়ার যে সময়টা, এই সময়টাকে আপনারা নিজেদেরকে দেশ গঠনের কাজে এসে নিজেদেরকেও নষ্ট বানিয়ে ফেলবেন। এখন বলবেন যে ভাই এটা আপনি কেন বললেন? এই কথাটা আমি বললাম কারণ দেখেন যে আগের হাল যেভাবে যায় পিছের হাল সেভাবে যায়। আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বলে দমিয়ে রাখলেন, কিন্তু আপনাদের পরবর্তী স্টেজে যারা পরবর্তী সারির যারা রাজনীতিবিদ আছেন, কারণ আমি সবসময় মনে করি, আমি দাবি করি বাংলাদেশে যে কটা রাজনৈতিক সংগঠন গঠন হয়েছে সবগুলি বাংলাদেশ আওয়ামী লীগ থেকেই জন্ম। অন্যান্য দলগুলোর থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম না। এবং দেশ স্বাধীনের আগ থেকে যদি আমরা বিশ্লেষণ করি যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকেই ছোটো ছোটো যে সংগঠনগুলো এগুলোর জন্ম এবং এগুলো এখন বৃহৎ আকার ধারণ করেছে। তো আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে দূরে রেখে দল গঠন করবেন, দেশ গঠন করবেন, এটা তো সম্ভব না। আর যেভাবে আপনারা তরুণদেরকে সাপোর্ট করছেন, খুব বেশি দিন না এই তরুণদের অত্যাচারে আপনারা সারেন্ডার করবেন এবং আপনারা স্বীকার করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ভালো ছিল এবং দমন নিপীড়নের কথা বলছেন, অত্যাচারের কথা বলছেন। প্রত্যেক শাসন ব্যবস্থায় দুষ্টের দমনের জন্য কিন্তু, ভালো কাজগুলো সম্পাদন করার জন্য দুষ্টের দমনের জন্য কিন্তু আইন শৃঙ্খলা কঠোর থাকে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সবাইকে যে মানে গণহারে একটা ট্যাগ দিলেন, যে খারাপ মানুষের ট্যাগ দিলেন, সবাই তো আর খারাপ ছিল না। আর দেশ গঠনে যদি একদিনের জন্য ভালো কোনো কাজ করে থাকে বাংলাদেশ আওয়ামী লীগ, আমি ওয়াদা করছি যে এই যে শনিবারের যে মিটিং হবে, এই মিটিংয়ের আগেই আপনাদের পরাজয় নিশ্চিত। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ পালিয়ে থাকেনি, ভেঙেও যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগ শান্ত থাকার মানে হচ্ছে যে আপনাদের যে বাস্তবিক অর্থে আপনারা যে কতটা খারাপ, আপনারা যে কতটা নোংরা চরিত্রের, সেটাকে ফুটে তোলার জন্য আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন নীরব ভূমিকা পালন করছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যখন জয় বাংলা বলে গর্জে উঠবে, আমি আশঙ্কা করছি একজন সাধারণ নাগরিক হিসেবে, যে আমি আশঙ্কা করছি যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন জয় বাংলা বলে গর্জে উঠবে, তখন আপনাদের পরিস্থিতি কী হবে এবং তখন আপনারা কোথায় পালাবেন, কোথায় ভাগবেন। এবং বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত আপনাদের রাজনীতি বা কতদিন টিকবে সেটা নিয়ে আমি আশঙ্কা করছি। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভুল কেউ ধরতে পারে না, কারণ ভুল ধরলে নাকি তিনি অত্যাচার অবিচার করবেন। তো আমি বলবো যে জাতিসংঘের সবচেয়ে বড় ভুল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি জাতিসংঘে গিয়েছেন ঠিকই, কিন্তু বাংলাদেশের যে কটা রাজনৈতিক সংগঠন আছে তাদের থেকে একজন প্রতিনিধি তিনি নেননি। যেই ভুলটির কারণে আসলে জনমনে যে আস্থা সেটা তিনি অর্জন করতে পারেননি। আর আগামী শনিবারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি ব্যতীত যদি কোনো সভা কিংবা শান্তি সমাবেশ, কোনটা হোয়াইট ফ্ল্যাগ মিটিং হয়, এবং বাংলাদেশের সেনাবাহিনীকে আমি সর্বোচ্চ সম্মান করছি, কারণ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান 18 মাস সময় চেয়েছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস সময় চাচ্ছেন না। তিনি চাচ্ছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটা রাজনীতি। আর এতে সবচেয়ে বেশি বেনিফিট হবে একটা নির্দিষ্ট গোষ্ঠী, যারা নাকি এখন চট্টগ্রাম সিটি মেয়র নিজেদেরকে দাবি করছে, অথবা জেলা, উপজেলা এবং ইউনিয়ন সমূহের তারা কি চেয়ারম্যান, মেম্বার এগুলো দাবি করছে। তো এতে করে বোঝা যায় যে আসলে এজেন্ডাটা কার আর বাস্তবায়ন কে করছে। আর প্রবাসে যারা থাকছেন, যারা আসলে 17, 18 অথবা 20 জনের একটা গ্রুপ, যারা সবসময় প্রোপাগান্ডা করে, আমরা দেখেছি অতীতেও যে তাদেরকে ফাইন্যান্স করা হয়, তাদেরকে বাড়ি কিনে দেওয়া হয়, গাড়ি কিনে দেওয়া হয়, মাস শেষে একটা বেতন দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ তাদের বাড়িতে বিভিন্ন বিদেশি কূটনীতিকদেরকে দাওয়াত করে প্রতি সপ্তাহে রবিবারে একটা পার্টি করা হয়। যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা থাকেন তারা হয়তো বা জানেন বিষয়টা, যে একটা নির্দিষ্ট গোষ্ঠী বাংলাদেশ থেকে যারা পালিয়েছেন। আমি নাম সর্বসম্মুখেই বলছি, জনাব তারেক রহমান, আপনি দেশে আসছেন না কেন? এখন তো আপনার নামে কোনো মামলা নেই। আপনার দেশে আসছেন না কারণ আপনি ভয় পাচ্ছেন, আপনার ভিতরেও ভয় কাজ করছে যে এত বড় একটা রাজনৈতিক সংগঠনের পিছনে যখন লাগলাম, এতগুলি মানুষকে উস্কে দিয়ে, তারপর বামপন্থী, চরমপন্থী, উগ্রপন্থী এবং জামাত, বিএনপি এদেরকে যে হারে আমি ব্যবহার করছি, এত বড় একটা রাজনৈতিক সংগঠনকে যদি তারা দমাইতে পারে, তাহলে তো আমি তারেক রহমান, আমাকে ফিনিশ করতে বেশি সময় লাগবে না। তাই আমি বলছিলাম যে অপেক্ষায় থাকেন, তারেক রহমান
ধৈর্য রাখেন। আপনাকে বলছি, আপনি স্যারেন্ডার করবেন তাদের অত্যাচারে। আগামী শনিবারের পরে তারেক রহমানের মাইন্ড সুইং করতে পারে। আপনারা কিন্তু সেই সময় বলবেন না যে আমি পচা কথা বলছি। মাইন্ড সুইং করলে সে হয়তোবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষেই কথা বলবে এবং সে ডিক্লারেশন দিবে যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থেকে আসলে দেশে ফিরতে চাই, ও মা গো বাবা গো আমাকে বাঁচাবো। তো দেখেন, যে ফাঁদ পাতে এবং যে মানুষের ক্ষতি করতে চায় তারই কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়। এবং তারেক রহমান বাংলাদেশের এই যাবৎকালে যতগুলি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছেন সব কিছুতেই কিন্তু আপনি বুঝে গিয়েছেন যে আপনার জনপ্রিয়তা দিন দিন বাড়ার তুলনায় দিন দিন আপনার জনপ্রিয়তা কমছে। এবং এভাবেই যদি আপনি কাজ করতে থাকেন অদূর ভবিষ্যতে আপনার নিজের কপালে নিজেই উষ্ঠা মারবেন। তাই আমি বলছি এসব বাদ দেন। দেশ গঠন করতে হলে সবাই আসেন, দেশে আসেন, সবাই মিলে আসলে আমরা একটা শপথ নিই। তো তারেক রহমান লন্ডনে থাকবেন, সেখান থেকে ডিক্লারেশন দিবে, শনিবারে মিটিং হবে, তারপর হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে না। এটা তো হতে পারে না। এদের সবার, বিএনপি বলেন, জামাত বলেন, চরমপন্থী, উগ্রপন্থী, তারপর হচ্ছে ডানপন্থী, বামপন্থী, সবাই তো এই দেশের নাগরিক, সবাই তো এই দেশের সাধারণ জনতা। কেউ তো বিশেষ কোনো রাজ পরিবার থেকে আসেন নাই যে আপনারা নিজেদেরকে একক কর্তৃত্বে খাটানোর জন্য আপনারা নিজেদেরকে রাজা দাবি করছেন। তো রাজতন্ত্র প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক দেশে রাজতন্ত্র কখনোই প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এটা বুঝতে পারবেন খুব শীঘ্রই, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা ঠেকাতে পারছেন না। 7 টাকার ডিম এখন গিয়ে 15 টাকায় ঠেকেছে। বাজার মনিটরিং নাই, বাজারে কথা বললেই আসলে আমরা বেকুব ছাড়া কিছু না। তারপর হচ্ছে শ্রমিকের বেতন আটকায় রাখা হচ্ছে 3-4 মাস। ফ্যাক্টরি মালিকরা অতীত এগুলো করেছে, আগামী তো করবে। আর বেতন চাইলে তো গুলি করে মানুষ মারেন, তো মানুষ তাদের ন্যায্য দাবি চাবে না। ঘর ভাড়া বাকি, দোকান বাকি, বিভিন্ন ঝুটঝামেলায় আছে। 1700 জনের উপরে ডেঙ্গু আক্রান্ত এবং প্রতিদিন 8 থেকে 10 জন মানুষ মারা যাচ্ছে। তো এগুলো কি ন্যাশনাল ক্রাইসিস নয়? তারপর হচ্ছে আমাদের বন্যায় ক্ষতিগ্রস্ত যে নোয়াখালী, ফেনী সহ কুমিল্লার যে সকল অঞ্চলের লোকজন আছে, তারাও এখন মিডিয়ার নীরবতার কারণে তাদের হাহাকার কষ্ট আসে, মানে জনসম্মুখে প্রকাশিত হচ্ছে না। কিন্তু তাদের প্রতি যে সহযোগিতার হাত বাড়ানো উচিত ছিল, সেটা কতটুকু করেছে, কতটুকু করবে, আমাদের কাছে কিন্তু সকল তথ্য আছে। এবং বর্তমানে রংপুরে সহ বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতি, সেটাও আসলে দেখবার বিষয়। এবং আকাশের অবস্থা যদি দেখেন, যে আল্লাহ তাআলার যে রহমত বর্ষণ হচ্ছে এমনভাবে আপনাদের উপর, গজব বলবো আমি, যে হারে মিথ্যাচারিতা করেন আপনারা, যে আল্লাহর গজবটাও কিন্তু আপনাদেরকে ছাড়ছে না। এবং বেশ কিছু বিষয় আছে, আজকে একদিনে তো এত কিছু বলা সম্ভব নয়। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটাই আসল। এবং বাংলাদেশের সর্বোচ্চ ধনী ব্যক্তির চেয়ে বাংলাদেশে গরিবের সংখ্যা কিন্তু বেশি। তো এই যে মেহনতি এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া এবং সাধ্য নাই, ঠিক আছে, এইসব মানুষগুলোকে আপনারা যেভাবে দমন নিপীড়ন করছেন, তার মধ্যে ঘর ছাড়া করলেন, সমাজ ছাড়া করলেন, এই সকল লোকগুলিকে আবার মামলা দিচ্ছেন। তো বুঝতে পারছেন যে জনগণের আস্থার তুলনায় যে রোষানল এবং ঘৃণা তৈরি করতেছেন, এই ঘৃণার মানে শেষ পরিণতি কী হবে, সেই শেষ পরিণতির কথাই আপনারা চিন্তা করেন। এবং অবাক হলাম যে এখন গোল্ড মেডেলিস্টরা নাকি শিবির করে, জামাত করে, করতেই পারে। তাহলে কি বলবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গোল্ড মেডেল পাচ্ছে না, অথবা আপনাদেরই কথা, খারাপ রেজাল্ট করতেছে, তারা সবাই ছাত্রলীগ করে? আরে ভাই, একটা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কোথাও স্থান করতে পারে না। তো এখানে গোল্ড মেডেল পাইলে কি, সিলভার মেডেল পাইলে কি, আর হচ্ছে ব্রোঞ্জ মেডেল পাইলেই বা কি আসে যায়। আর বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী দাবি করতেছে যে সর্বোচ্চ মেধাবীরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। বুঝলাম, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কেন নাই সেটা নিয়ে আগে স্টাডি করেন, কেন করতে পারে না সেটা নিয়ে স্টাডি করেন। আর 2-4 এক্সেপশনাল 2-4 মানুষকে দিয়ে কিন্তু আসলে দেশের মেধার যাচাই হয় না। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এই কথা বলতেও কিন্তু মেধার খরচ হচ্ছে, কিন্তু হজবরলও মনে হচ্ছে, কারণ আমি এখন অশান্ত একটা পরিস্থিতিতে আমি দিন যাপন করতেছি। যে আমি ভাবছি যে দেশমাতৃকার কি হবে, মা তোমার কি হবে। এই দেশ, স্বাধীন একটা দেশকে দ্বিখণ্ডিত করা হলো, নতুন দেশ পুরাতন দেশ বলে যে একটা বিভেদের দেয়াল তৈরি করা হলো। তো এই বিভেদকারীদের তুমি মা কি শাস্তি দিবে? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।